আজকে আমরা পড়ব ইলনেস কাকে বলে, তার টাইপস কি কি আছে আর ইলনেস বিহেভিয়ার নিয়ে। তাহলে প্রথমে দেখো ইলনেস কাকে বলে। ইলনেস ইজ এ স্টেট, ইলনেস একটা অবস্থা ইন হুইচ এ পারসনস এই এতগুলো ডাইমেনশনের ফাংশনিং কিন্তু ডিমিনিশড হয়ে যায়, কমে যায় বা ইম্পেয়ার্ড হয়ে যায়। কি কি ডাইমেনশন আছে দেখো একটা একটু। প্রথমে হচ্ছে ফিজিক্যাল, কোনো একটা রোগ হলে শরীরে যা ফিজিক্যাল ড্যামেজ হলো সে তো হলোই। এবার ধরো তোমার খুব পেটে ব্যথা করছে, তাহলে কি তোমার মুড ভালো থাকবে? খুবই ইরিটেবল লাগবে। তাহলে ইমোশনাল ডাইমেনশন। পড়াশোনা করতে ইচ্ছা করবে? করবে না। কারোর সাথে কথা বলতেও সেরকম ইচ্ছা করবে না। ডেভেলপমেন্টাল মানে কি? ডেভেলপমেন্টাল মানে হচ্ছে একটা বাচ্চা জন্মের পর থেকে যখন বড় হয় তখন অনেকগুলো ডেভেলপমেন্টাল মাইলস্টোন অ্যাচিভ করতে করতে সে বড় হয়। যেমন ধরো 6 মাস বয়সে বসতে শেখা, 1 বছর বয়সে হাঁটাচলা করতে শেখা, এগুলো তোমরা পিরিয়ডিকে পড়বে। তো যদি একটা রোগ হয় বাচ্চা, তাহলে কিন্তু গ্রোথ ডেভেলপমেন্টও ক্ষতিগ্রস্ত হবে। অর স্পিরিচুয়াল, এখানে অর কথাটা কেন বলেছে? কারণ স্পিরিচুয়ালিটি কিন্তু আমরা একটা বড় বয়সে এসে তবেই বুঝতে পারি। একটা 3-4 বছরের বাচ্চা কিন্তু স্পিরিচুয়ালিটি বুঝতে পারবে না। তাহলে ডেভেলপমেন্টাল বাচ্চাবেলার জন্য আর স্পিরিচুয়াল হচ্ছে বড়বেলার জন্য। তাই ডেভেলপমেন্টাল অর স্পিরিচুয়াল ফাংশনিং ডিমিনিশড হয় বা ইম্পেয়ার্ড হয়ে যায়। এবার আসি ইলনেস ভার্সেস ডিজিজ। এই জিনিসটা দুটো কথা কিন্তু খুব একই রকম শুনতে, কিন্তু তাদের মানে কিন্তু আলাদা। কেমন দেখো, ডিজিজ হচ্ছে আমার শরীরের যে ডিজিজ প্রসেসটা হয়েছে তার জন্য আমার শরীরের যে অর্গান ক্ষতিগ্রস্ত হয়েছে বলতে পারো, বা যে ফিজিক্যাল ফাংশনিং, আমাদের ফিজিওলজিক্যাল ফাংশনিং ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই প্রসেসটাকে আমরা বলি ডিজিজ। আর ইলনেস কাকে বলে? ইলনেস হচ্ছে সেই ডিজিজটাকে আমি কিভাবে পারসিভ করছি, বা সেই ডিজিজটা হওয়ার ফলে আমার এডিএলস মানে অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা আমার কোন কোন ডাইমেনশনে তার প্রভাব পড়ছে, সেটা কিন্তু ইলনেস। যেমন এখানে একটা ভালো এক্সাম্পল দেওয়া আছে, দেখো। ক্যান্সার ইজ এ ডিজিজ প্রসেস, ক্যান্সার কিন্তু একটা ডিজিজ প্রসেস। বাট ওয়ান পেশেন্ট উইথ লিউকেমিয়া মানে হচ্ছে ব্লাড ক্যান্সার, হু ইজ রেসপন্ডিং টু ট্রিটমেন্ট, যে ট্রিটমেন্টে ভালো রেসপন্স করছে, ধরো সে আর্লি স্টেজে তার ধরা পড়েছে, তো কেমোথেরাপিতে সে ভালো রেসপন্স করছে, সে কিন্তু মে কন্টিনিউ টু ফাংশন অ্যাজ ইউজুয়াল, তার অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংয়ে অতটা এফেক্ট পড়বে না। অবশ্যই ক্যান্সার হয়েছে মানে একটা ফিয়ার অ্যাংজাইটি সবারই আছে, কিন্তু যে ভালো ট্রিটমেন্টে রেসপন্স করছে তার কিন্তু অতটা অসুবিধা হবে না কম্পেয়ার টু ওয়্যার অ্যাজ অ্যানাদার পার্সন উইথ ব্রেস্ট ক্যান্সার। ধরো একজনের ব্রেস্ট ক্যান্সার হয়েছে, উইজ প্রিপেয়ারিং ফর সার্জারি, তাকে সার্জারি করতে হবে। ব্রেস্ট ক্যান্সারের সার্জারি আমরা জানি ম্যাস্টেক্টমি, কি হয়, পার্ট অফ দ্য ব্রেস্ট বা হোল ব্রেস্ট বাদ দেওয়া হয়। এখানে কিন্তু একটা মেন্টাল প্রেশার পড়বে, কারণ আমাদের যে মেন্টাল ইমেজ, যে আমাদের বডির যে মেন্টাল ইমেজ সেটা নষ্ট হচ্ছে, বডিতে একটা স্কার হবে। বিশেষত যারা ম্যারিড তাদের কিন্তু পার্টনারের রিজেকশনেরও ভয় থাকে। তো এখানে কিন্তু মেন্টাল স্ট্রেসটা তার অনেক বেশি। দুজনের ক্ষেত্রেই ক্যান্সার হয়েছে, কিন্তু পারসেপশন কিন্তু দুজনের ক্ষেত্রে আলাদা। তাহলে মেবি অ্যাফেক্টেড ইন ডাইমেনশন আদার দ্যান ফিজিক্যাল ড্যামেজ যা তো হয়েছেই, তার সাথে মেন্টাল স্ট্রেসও আছে। দাস ইলনেস মে ইনক্লুড ডিজিজ, ইলনেস ডিজিজকে ইনক্লুড করতে পারে, বাট অলসো ইনক্লুডস দ্য এফেক্টস অন ফাংশনিং, আমার বিভিন্ন ডাইমেনশনের ফাংশনিং কিভাবে অ্যাফেক্টেড হচ্ছে, অ্যান্ড ওয়েলবিং ইন অল ডাইমেনশন। হলো। এবার হচ্ছে তাহলে ডিজিজ কাকে বলবো, ডিজিজের সংজ্ঞাটা একবার দেখে নিই। ডিজিজ ইজ আ প্যাথোলজিক্যাল কন্ডিশন অফ দ্য বডি অর মাইন্ড, বডি বা মাইন্ডের একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন দ্যাট প্রেজেন্টস উইথ এ সেট অফ সাইন্স অ্যান্ড সিমটমস। সাইন্স আর সিমটমস কাকে বলে এটা আমি আগেই কন্টিনিউয়ামে কিন্তু পড়িয়ে দিচ্ছি। অ্যান্ড ইজ নট সিম্পলি এ ডিরেক্ট রেজাল্ট অফ ফিজিক্যাল ইনজুরি। ডিরেক্ট ফিজিক্যাল ইনজুরি হলে সেটাকে নিশ্চয়ই আমি ডিজিজ বলবো না। কোনো একটা স্ট্রাকচারাল বা বায়োকেমিক্যাল চেঞ্জেস আমাদের যদি আসে, ফিজিওলজি অ্যাফেক্টেড হয়, তাহলে কিন্তু সেটাকে ডিজিজ বলতে পারবো, তাই না? শুধু যদি একটা ইনজুরি হলো, কেটে গেল, সেটাকে তো ডিজিজ বলবো না, তাই না? তো এই হচ্ছে ডিজিজের সংজ্ঞা। এবারে আমরা ডিজিজ আর ইলনেসের মধ্যে কম্প্যারিজনটা দেখে নেব। প্রথমেই দেখো মিনিং কি? ডিজিজ হচ্ছে কি বললাম, অবজেক্টিভ চেঞ্জেস। তাহলে ডিজিজ হচ্ছে অবজেক্টিভ অ্যাবনর্মালিটি অফ বডি অর মাইন্ড। ইলনেস কি? সাবজেক্টিভ ফিলিং, আমি কি ফিল করছি, আমার একটা রোগ হয়েছে তার পার্সপেক্টিভে আমি কি ফিল করছি, সেটাই হচ্ছে ইলনেস। তাহলে সাবজেক্টিভ ফিলিং অফ বিং আনওয়েল। বেসিস কি? ডিজিজের বেসিস অনেক কিছু হতে পারে, প্যাথোলজিক্যাল চেঞ্জেস হতে পারে, বায়োকেমিক্যাল চেঞ্জেস হতে পারে, স্ট্রাকচারাল চেঞ্জেস হতে পারে বডির। ইলনেসের বেসিস কি? আমরা যে সমস্ত ডাইমেনশনগুলো আমাদের অ্যাফেক্টেড হচ্ছে ডিজিজের ফলে, সেই ডাইমেনশনগুলোই হচ্ছে আমাদের ইলনেসের বেসিস। ফিজিক্যাল, ইমোশনাল, সোশ্যাল, পারসেপশন, আমরা কিভাবে পারসিভ করছি ডিজিজকে। নেক্সট হচ্ছে প্রেজেন্স। ডিজিজ মে এক্সিস্ট উইদাউট ইলনেস। অনেক সময় কি হয়, আমাদের ভেতরে ভেতরে কোনো রোগ হয়েছে, কিন্তু বাইরে থেকে সিমটমস দেখা যাচ্ছে না বলে আমরা বুঝতে পারি না যে আমাদের রোগ হয়েছে।
ইলনেস মে অলসো এক্সিস্ট উইদাউট ডিজিজ। অনেক সময় সাইকোলজিক্যাল কারণে আমাদের ফিলিং হয় যে আমার পেটে ব্যথা করছে বা কিছু একটা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার কোনো রোগ হয়নি। তাহলে দুটোই কিন্তু একে অপরকে ছাড়া এক্সিস্ট করতে পারে। মেজারেবল কি? ডিজিজ কি মেজারেবল? অবশ্যই মেজারেবল। এমআরআই, সিটি স্ক্যান, ব্লাড টেস্ট এগুলোর মাধ্যমে আমরা ডিজিজকে মেজার করতে পারি। ইলনেস যেহেতু একটা সাবজেক্টিভ ফিলিং, তাই একে মেজার করা যায় না, তাই নো। ডায়াগনোসিস, এখানে কিন্তু মেডিকেল ডায়াগনোসিসের কথা বলা হচ্ছে, নার্সিং ডায়াগনোসিস না। তাহলে ডিজিজকে কি ডায়াগনোস করা যায়? অবভিয়াসলি ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা ডায়াগনোস করতে পারি। ইলনেস যেহেতু একটা সাবজেক্টিভ ফিলিং, তাই একে ডায়াগনোস করা যায় না। সাইন্স, রোগ থাকলে তার লক্ষণ অবশ্যই প্রেজেন্ট থাকবে, ডিজিজ আছে মানে তার সাইন্স অবশ্যই প্রেজেন্ট আছে। নেক্সট হচ্ছে ইলনেসে কিন্তু সায়েন্স নাও থাকতে পারে। আমি কি বললাম, অনেক সময় সাইকোলজিক্যাল কারণে আমাদের বিভিন্ন সিমটমস আমরা এক্সপিরিয়েন্স করি, কিন্তু তার অ্যাকচুয়ালি কোনো ভিত্তি নেই। তাহলে ডিজিজই যদি না থাকে, তাহলে তার সায়েন্স কিন্তু ইলনেসে নাও থাকতে পারে। সিমটমস দেখো, ডিজিজে আমি কি বললাম, অনেক সময় ভেতরে ভেতরে ডিজিজ হয় কিন্তু বাইরে থেকে সিমটমস প্রকাশ পায় না, তাহলে সিমটমস থাকতেও পারে, নাও থাকতে পারে। ইলনেসে কিন্তু সিমটমস সবসময় প্রেজেন্ট থাকবে। নেক্সট হচ্ছে ট্রিটমেন্ট ফোকাস। ডিজিজকে তুমি কিভাবে ট্রিট করবে? মেডিসিন দিয়ে, সার্জারি দিয়ে, তাহলে কিওর বা কন্ট্রোল অফ প্যাথোলজি। কিন্তু ইলনেসকে তুমি কিভাবে করবে? ইলনেসকে তোমার পেশেন্ট যেরকমভাবে বলবে, তার যে ফিলিংস হচ্ছে সেটাকে কমিউনিকেট করে, সেটাকে পারসিভ করে সেই অনুযায়ী কেয়ার দিতে হবে। তাহলে পেশেন্ট যদি বলে আমার খুব পেন হচ্ছে, পেন কিলার নেওয়ার পরেও আমার পেন কমছে না, তখন তোমাকে ডাইভার্সনাল থেরাপি দিতে হবে। ডাইভার্সনাল থেরাপি মানে কি? আমাকে পেশেন্টের মাইন্ডকে, ওই পেন হচ্ছে ওই চিন্তাটা পেশেন্টের মাইন্ড থেকে দূর করতে হবে, তাহলে তাকে অন্য কোনো অ্যাক্টিভিটিতে এনগেজ রাখতে হবে। এভাবে আমি ইলনেসের রিলিফ করাতে পারবো। তাহলে রিলিফ অফ ডিসকমফোর্ট। নেক্সট হচ্ছে এক্সাম্পল, ডায়াবেটিস মেলিটাস, হাইপারটেনশন, টিবি ডিজিজ, যে কোনো রকম ডিজিজ তুমি এক্সাম্পল হিসেবে দিতে পারো। আর ইলনেসের কি? ফিলিং অফ উইকনেস, পেইন, ফ্যাটিগ, এগুলো হচ্ছে ইলনেসের এক্সাম্পল। এবারে হচ্ছে টাইপস অফ ইলনেস মেইনলি দু প্রকার হয়, অ্যাকিউট ইলনেস আর ক্রনিক ইলনেস। অ্যাকিউট ইলনেসকে হচ্ছে হঠাৎ করে আসবে, কয়েকদিন প্রচণ্ড ভোগাবে, আর নিজে থেকেই আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে, আর অল্প কয়েকদিন থাকবে। আর ক্রনিক ইলনেস কি? ধীরে ধীরে আসবে, সিমটমস কিন্তু পারসিস্ট করবে, এ কিন্তু সহজে ঠিক হবে না। তাহলে দেখো, অ্যাকিউট ইলনেস, অ্যান অ্যাকিউট ইলনেস ইজ ইউজুয়ালি রিভার্সিবল, বললাম নিজে থেকে ঠিক হয়ে যাবে। হ্যাজ এ শর্ট ডিউরেশন, অল্প কয়েকদিন থাকবে। অ্যান্ড ইজ অফেন সিভিয়ার, এবং যখন আসবে সিমটমস কিন্তু সিভিয়ার হবে, মানে প্রচণ্ড ভোগাবে। দ্য সিমটমস অ্যাপিয়ার অ্যাব্রাপ্টলি, হঠাৎ করে আসে, অ্যান্ড ইন্টেন্স, আর অফেন সাবসাইড আফটার এ শর্ট পিরিয়ডের পর নিজে থেকে ঠিক হয়ে যায়। এটা ইউজুয়ালি হয়। ক্রনিক ইলনেস কি? ক্রনিক ইলনেস ইউজুয়ালি পারসিস্ট করে, ইউজুয়ালি লঙ্গার দ্যান, কতদিন দেখো, 3 মান্থস, 3 মাসের বেশি এটা পারসিস্ট করে। ইজ ইররিভার্সিবল, ইউজুয়ালি কিন্তু ক্রনিক ইলনেস সহজে ঠিক হয় না। and affects functioning in one or more systems, mainly multi-dimensional affect করে chronic illness। এবার আমরা দেখব ডিফারেন্স বিটুইন অ্যাকিউট ইলনেস আর ক্রনিক ইলনেস। এটা কিন্তু এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো, প্রথমেই হচ্ছে অনসেট, শুরু। কিভাবে শুরু হয় অ্যাকিউট ইলনেস? সাডেন অনসেট, হঠাৎ করে শুরু হয়। ক্রনিক ইলনেস গ্র্যাজুয়াল অনসেট, ধীরে ধীরে শুরু হয়। নেক্সট হচ্ছে ডিউরেশন, কতদিন থাকে? শর্ট টার্ম, অল্প কয়েকদিন থাকে। লং টার্ম, ইউজুয়ালি লঙ্গার দ্যান 3 মান্থস। নেক্সট হচ্ছে কোর্স, র্যাপিড প্রোগ্রেশন হয় অ্যাকিউট ইলনেসের, আর ক্রনিক ইলনেসের কিন্তু প্রোগ্রেশনটা স্লো, ধীরে ধীরে। সিভিয়ারিটি, অফেন সিভিয়ার। অ্যাকিউট ইলনেস বললাম যে ইন্টেন্স কোর্স হয়, সিভিয়ারিটি এর অনেক বেশি। ইউজুয়ালি ক্রনিক ইলনেস ইউজুয়ালি মাইল্ড টু মডারেট, কিন্তু এটা পারসিস্ট করে, ওভার দ্য টাইম পারসিস্ট করে। নেক্সট হচ্ছে রিভার্সিবিলিটি, অ্যাকিউট ইলনেস রিভার্সিবল ইউজুয়ালি হয়, ক্রনিক ইলনেস কিন্তু ইউজুয়ালি রিভার্সিবল হয় না। নেক্সট হচ্ছে কমপ্লিকেশনস, অ্যাকিউট ইলনেস যেহেতু কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যায়, তাই এর কমপ্লিকেশনস ফিউয়ার, কম। আর ক্রনিক ইলনেসের হচ্ছে মোর কমন ওভার টাইম। ক্রনিক ইলনেস যেহেতু পারসিস্ট করছে, তাই যত টাইম যাবে তত আস্তে আস্তে কমপ্লিকেশনস বাড়বে। নেক্সট হচ্ছে এফেক্ট অন এডিএলস মানে অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং। টেম্পোরারি লিমিটেশন হয়, যেহেতু কয়েকদিন থাকে, যে কয়েকদিন থাকলো ওই কয়েকদিনে আমার লিমিটেশনস হলো। লং টার্ম লাইফস্টাইল ইম্প্যাক্ট, যেহেতু ক্রনিক ইলনেস অনেকদিন পারসিস্ট করে, তাই লাইফস্টাইল কিন্তু চেঞ্জ করতে হয়। নেক্সট হচ্ছে পেশেন্ট অ্যাডাপ্টেশন, এখানে মিনিমাল অ্যাডাপ্টেশন, কয়েকদিন পরে ঠিক হয়ে যাচ্ছে তাই। আর এখানে হচ্ছে কোপিং অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট রিকোয়ার্ড। কেন কোপিং অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট রিকোয়ার্ড? ধরো যার ডায়াবেটিস হয়েছে, ডায়াবেটিসের জন্য ক্রনিক ইলনেস হয়েছে, তাকে কিন্তু ডেইলি সুগার মনিটরিং করা শিখতে হবে বাড়িতে। যদি ইনসুলিন নেয়, তাহলে তাকে সিরিঞ্জ দিয়ে ইনসুলিন নেওয়াটা শিখতে হবে, তাহলে তার কিন্তু কোপিং অ্যাডজাস্টমেন্ট শিখতে হবে। এক্সাম্পল কি?
অ্যাকিউট ইলনেস কেন হয়? ডিউ টু কমন কোল্ডের জন্য হতে পারে, ইনফেকশনের জন্য হতে পারে, ট্রমার জন্য হতে পারে। ক্রনিক ইলনেসের কি হবে জানো? ডায়াবেটিসের জন্য হতে পারে, হাইপার টেনশনের জন্য হতে পারে। তো এই হচ্ছে বেসিক পার্থক্য। এবার আসি ইলনেস বিহেভিয়ারে। ইলনেস বিহেভিয়ার বলতে আমি কি বুঝি? আমার একটা ইলনেস হলে আমি সেটাকে কিভাবে পারসিভ করছি আর সেটার বিরুদ্ধে আমি কি রেসপন্স নিচ্ছি। অনেকে আছে ইলনেস হলে কিছুই করে না, বাড়িতে বসে থাকে, ও পেটে ব্যথা হয়েছে হয়েছে কি হয়েছে। অনেকে আছে ওভার দ্য কাউন্টার মেডিসিন কিনে খেয়ে নেয়। এখন তুমি ওষুধের দোকানে গেলেই তুমি পেটে ব্যথা করছে বললে তার ওষুধ দিয়ে দেবে। অনেকে আছে অ্যাকচুয়াল ডাক্তার দেখিয়ে তারপর ওষুধ নিয়ে ট্রিটমেন্টটা কমপ্লিট করে। তাহলে ইলনেস বিহেভিয়ার সবার ক্ষেত্রে আলাদা আলাদা হয়। তাহলে দেখো ইলনেস বিহেভিয়ার কাকে বলছে। ইট রেফার্স টু দ্য ওয়ে ইন হুইচ সিমটমস আর পারসিভড। তাহলে যে ওয়েতে আমরা সিমটমকে পারসিভ করি, ইভ্যালুয়েট করি অ্যান্ড তার বিরুদ্ধে আমি কি রেসপন্স নিই অ্যান্ড অ্যাক্টেড আপন বাই এ পার্সন হু রেকগনাইজেস বডিলি চেঞ্জেস অ্যান্ড ডিসকমফোর্ট। যে পার্সন বডিলি চেঞ্জ বা ডিসকমফোর্ট ফিল করতে পারছে সে কিভাবে সিমটমসগুলোকে পারসিভ করছে, তার কি ইভ্যালুয়েশন করছে আর তার ইয়েতে কি রেসপন্স নিচ্ছে, সেটাই হচ্ছে ইলনেস বিহেভিয়ার। এবার এই ইলনেস বিহেভিয়ার অনেকগুলো ফ্যাক্টরের দ্বারা ইনফ্লুয়েসড হয়। যেমন কি কি দেখো, প্রথম হচ্ছে বায়োলজিক্যাল। বায়োলজিক্যালের মধ্যে প্রথমে হচ্ছে সিভিয়ারিটি অফ সিমটমস। যদি সিমটমস মাইনর হয় তাহলে আমি কি করব, ঠিক আছে কোনো অসুবিধা নেই। যদি গলা খুসখুস করছে, কাশি হচ্ছে, তাহলে কি আমার অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং এ কোনো ব্যাঘাত আসছে না, তো আমি ওটাকে অত পাত্তা দেবো না। নেক্সট হচ্ছে এজ। বাচ্চাদের ক্ষেত্রে ইলনেসের একটু বেশি প্রতিক্রিয়া দেখা যায়, কারণ ওরা কি হচ্ছে কেন হচ্ছে বুঝতে পারে না। আমার পেটে ব্যথা করছে, হঠাৎ করে কেন পেটে ব্যথা করছে, এই জন্য ভয়টা একটু বেশি থাকে। এটা বয়সের সাথে সাথে আস্তে আস্তে টলারেন্স লেভেলটা বাড়ে। সেক্স, মেল আর ফিমেলদের ক্ষেত্রেও ইলনেস বিহেভিয়ার কিন্তু আলাদা আলাদা হয়। আর হচ্ছে পেইন টলারেন্স, এটা আমরা সবাই জানি, সবার পেইন টলারেন্স আলাদা রকম। নেক্সট হচ্ছে সাইকোলজিক্যাল। এবার হচ্ছে পার্সোনালিটি ট্রেটস। আমরা জানি প্রত্যেকের পার্সোনালিটি আলাদা আলাদা হয়। অনেকে আছে যে একটুতেই প্যানিক করে ফেলে, আবার অনেকে আছে আঙুল কেটে গেলেও কি হয়েছে, আঠা দিয়ে জোড়া লাগিয়ে নেবো, এরকম ব্যাপার। নেক্সট হচ্ছে পাস্ট এক্সপিরিয়েন্সেস। যদি একই ডিজিজ আবার হয় তাহলে পাস্ট এক্সপিরিয়েন্স থেকে আমরা একটু বেশি কনফিডেন্স পাই। নেক্সট হচ্ছে বিলিভস। কি বিলিভস আছে আমার ডিজিজ সম্বন্ধে, সেটা স্ট্রেস হ্যান্ডেল করার ক্ষমতা কতটা, এগুলো সব কিছু কিন্তু এফেক্ট করে ইলনেস বিহেভিয়ারকে। নেক্সট হচ্ছে সোশিও কালচারাল। আমি যেখানে থাকি সেখানকার কি কালচার, আমার রিলিজিয়াস বিলিফ কি কি আছে, ফ্যামিলি আমার কতটা সাপোর্ট করছে, সেখানে স্টিগমা কতটা আছে। অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেন্টাল হেলথকে কিন্তু আমরা এখন বেশিরভাগই নেগলেক্ট করি, কারণ মেন্টাল হেলথ নিয়ে আমাদের সমাজে অনেক স্টিগমা এখনও রয়েছে, যার জন্য মেন্টাল হেলথ কিন্তু অনেকটাই নেগলেক্টেড। নেক্সট হচ্ছে সোশিও ইকোনমিক। ইনকাম অ্যান্ড এডুকেশন। ইনকাম লেভেল, আমি যে হেলথ কেয়ার প্রোভাইডারের কাছে যাবো আমি সেটা অ্যাফোর্ড করতে পারবো তো, সেই ইনকাম লেভেলের মধ্যে আমি আছি তো, এটা কিন্তু একটা বড় কনসার্ন। নেক্সট হচ্ছে এডুকেশন। ডিজিজের সম্বন্ধে অ্যাওয়ারনেসটা বাড়বে, যদি আমার এডুকেশন লেভেল বেশি থাকে তাহলে অবশ্যই আমি রোগ সম্বন্ধে বেশি জানবো। নেক্সট হচ্ছে হেলথ সিস্টেম, অ্যাভেলেবিলিটি অ্যান্ড কোয়ালিটি অফ হেলথ কেয়ার। এক নম্বর তো হেলথ কেয়ার সিস্টেম আমার বাড়ির আশেপাশে অ্যাভেলেবেল থাকতে হবে, তবেই আমার ইলনেস বিহেভিয়ারটা ভালো হবে, আমি যাবো ডাক্তারের কাছে দেখাতে। আর দু নম্বর হচ্ছে কোয়ালিটি অফ হেলথ কেয়ার, ভালো ডাক্তার বা ভালো হেলথ কেয়ার পরিষেবা আমি পাচ্ছি কিনা। কারণ আমার বাড়ির কাছে যদি হসপিটাল থাকে এবং আমি জানি সেখানে ভালো চিকিৎসা হয় না, তাহলে কি কেউ দেখাতে যাবে? অবভিয়াসলি যাবে না। এনভায়রনমেন্টাল, লিভিং কন্ডিশনস, কোন এরিয়াতে আমি বিলং করছি। রুরাল এরিয়ার লোকেদের ইলনেস বিহেভিয়ার আলাদা রকম হবে, আবার আরবান এরিয়াতে আলাদা রকম হবে। মিডিয়া অ্যান্ড হেলথ ইনফরমেশন। মিডিয়া কিন্তু আমাদের ইলনেস বিহেভিয়ারকে পজিটিভলি এফেক্ট করতে পারে, নেগেটিভলিও এফেক্ট করতে পারে। কীভাবে দেখো, পজিটিভলি কীভাবে করবে? অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে। আমরা জানি যখন কোভিড-19 হয়েছিল তখন এই যে মাস্ক পরা, 6 ফিট সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, এগুলো কিন্তু আমরা মিডিয়া থেকেই মেনলি জানতে পেরেছিলাম, মিডিয়ার প্রচারের মাধ্যমে। আবার অনেক সময় কি হয়, মিস ইনফরমেশনও আমরা অনেক পাই এখান থেকে। তোমরা অনেকেই দেখবে এখন সোশ্যাল মিডিয়া ইউজ করো সবাই, অনেক জায়গায় দেখবে যে এটা খেলে ক্যান্সার হচ্ছে, ওটা খেলে ক্যান্সার হচ্ছে। তো এই ধরনের মিস ইনফরমেশনগুলো থেকে কিন্তু ক্যান্সারের প্রতি একটা অ্যাংজাইটি বাড়ছে মানুষের। তাহলে ফিয়ার প্রভোকিং কন্টেন্ট, এগুলো থেকে কিন্তু মিস ইনফরমেশনও ছড়াতে পারে। তো এই ফ্যাক্টরগুলো ইলনেস বিহেভিয়ারকে আমাদের এফেক্ট করে। এরপরে আছে ইলনেসের কিছু স্টেজেস। চলো এরপর দেখে নিই কি কি স্টেজেস আছে ইলনেসের। ইলনেস বিহেভিয়ারের মোট 5টা স্টেজ আছে। এই স্টেজগুলো কে দিয়েছিল? এডওয়ার্ড সাচম্যান। কত সালে? 1965। তাহলে প্রথম স্টেজ হচ্ছে সিমটমস এক্সপিরিয়েন্স। সিমটম এক্সপিরিয়েন্স মানে কি? দ্য ফার্স্ট ইন্ডিকেশন অফ অ্যান ইলনেস ইজ রিকগনাইজিং সিমটমস দ্যাট অ্যাফেক্টস আওয়ার লাইফ। প্রথম ইন্ডিকেশন কি হবে? আমার শরীরে কিছু ডিসকমফোর্ট হবে, যেটা দেখে আমি বুঝতে পারবো যে না কিছু একটা ঠিক নেই, আমার কিছু শরীরে অসুবিধা হচ্ছে।
ইফ দ্য সিমটমস লাস্ট ফর এ শর্ট টাইম, যদি শর্ট টাইম থাকে, অর আর রিলিভড বাই সেলফ কেয়ার, যদি ধরো আমার গলা খুসখুস করছে তো আমি একটু নুন জল দিয়ে গার্গেল করে নিলাম, সেটা ঠিক হয়ে গেল, দেন নো ফার্দার দ্য পারসন ইউজুয়ালি টেক্স নো ফার্দার অ্যাকশন, আর কোনো অ্যাকশন নেওয়ার দরকার নেই। কিন্তু ইফ দ্য সিমটমস কন্টিনিউ দ্য পারসন এন্টার্স দ্য নেক্সট স্টেজ, যদি সিমটমসগুলো তার থেকেও লং লাস্টিং করে বা হোম রেমেডিস দিয়ে কাজ না হয়, তারপরে পারসন কিন্তু নেক্সট স্টেজে এন্টার করে। এবার হচ্ছে এই ছকটা দেখো, এই ছকে কিন্তু এই প্যারাগ্রাফে যা লেখা আছে একই জিনিস লেখা আছে, কিন্তু ছকটা দেওয়ার কারণ কি? কারণ এগুলো খুব স্কোরিং আইটেম, তবে শুধু ছকটা লিখলে কিন্তু হবে না, তোমাকে প্যারাগ্রাফ সাথে ছক দুটোই দিতে হবে। কি লিখেছি ছকে দেখো, এক্সপিরিয়েন্সিং সিমটমস ইন্ডিকেশন অফ ইলনেস, একই কথা। এক্সিবিশন অফ ইলনেস ইন ফর্ম অফ পেইন, ডিসকমফোর্ট, ফিভার এটসেট্রা, কিভাবে এক্সিবিট করছে সেটা তুমি বলে দিলে। নেক্সট হচ্ছে এই সিমটমসগুলো যদি শর্ট টার্ম হয় আর সিমটমসগুলো যদি লং টার্ম হয়। যদি শর্ট টার্ম হয় নো ফার্দার অ্যাকশন টেকেন, যদি লং টার্ম হয় তাহলে পারসন এন্টার্স দ্য নেক্সট স্টেজ, স্টেজ 2। নেক্সট স্টেজ হচ্ছে স্টেজ 2, মানে অ্যাজিউমিং দ্য সিক রোল। এখানে কি বলেছে দেখো, দ্য ইন্ডিভিজুয়াল নাও সেলফ ডিফাইন্স অ্যাজ বিইং সিক, ইন্ডিভিজুয়াল এবার নিজেই স্বীকার করে নেয় যে না আমি অসুস্থ। সিক ভ্যালিডেশনস অফ দিস এক্সপিরিয়েন্স ফ্রম আদার্স, এবার অসুস্থ হলে আমরা প্রথমে কি করি, বাড়ির লোকদের জানাই, মা বাবাকে জানাই যে না আমি অসুস্থ, আমার এই সমস্যা হচ্ছে। gives up normal activities, তার ডেইলি অ্যাক্টিভিটিস বন্ধ করে দেয় and assumes a sick role. নেক্সট হচ্ছে ডিপেন্ডিং অন ইন্ডিভিজুয়াল হেলথ বিলিফস অ্যান্ড প্র্যাকটিসেস। এবার দেখো সবার হেলথ বিলিফস অ্যান্ড প্র্যাকটিসেস আলাদা আলাদা রকম, তো সেই অনুযায়ী সেই পার্সন এত কিছু জিনিস করতে পারে। কি কি? প্রথমে হচ্ছে দ্য পার্সন মে চুজ টু ডু নাথিং, কিছুই করলো না, ও ঠিক আছে হচ্ছে হচ্ছে কোনো ব্যাপার না। মে রিসার্চ সিমটমস অন দ্য ইন্টারনেট, এটা তো আমি আগে করতাম, কিছু হলেই আগে গুগল করতাম আমার কি হয়েছে। মে বাই ওটিসি মেডিকেশনস, মানে ওভার দ্য কাউন্টার ড্রাগস, এখন ওষুধের দোকানে গিয়ে বললেই তোমাকে দিয়ে দেবে। মে ট্রাই অল্টারনেটিভ রেমেডিস টু রিলিভ সিমটমস, অল্টারনেটিভ রেমেডিসের মধ্যে ফিজিওথেরাপি আছে, কাইরোপ্র্যাকটিস আছে। এবার এখানে কেউ কেউ আবার ঝাড়ফুঁক বলো, তেল পড়া, জল পড়া, তাবিজ, কবজ, মাদুলি এখানেও চলে যায়। অর মে সিক এ হেলথ কেয়ার প্রোভাইডার ফর ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট, লাস্ট অপশন ডাক্তারের কাছে যাওয়া। আফটার সিকিং হেল্প ফ্রম হেলথ কেয়ার প্রোভাইডার দ্য পার্সন এন্টার্স দ্য নেক্সট স্টেজ, এবার যখন হেলথ কেয়ার প্রোভাইডারের কাছে গেল তখন সে স্টেজ 3-তে এন্টার করবে। এবার দেখো এখানে এই ছকটাও সেম আগেরটার মতোই, পার্সন ফিল সিক অ্যান্ড লুকস ফর কনফার্মেশন ফ্রম আদার্স, এখানে যা লেখা আছে তাই এখানে ছবি লেখা। অ্যাজিউম সিক রোল অ্যান্ড ফোকাসেস অন সিমটমস অ্যান্ড বডিলি ফাংশন, এখানে কি হয় সিক রোল অ্যাজিউম করা মানে আমার কি কি সিমটমস হচ্ছে আর কি কি বডিলি ফাংশন আমার চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু সেই পার্সন খেয়াল করে। নেক্সট হচ্ছে এবার 3 দিকে যায় মানুষ, ডু নাথিং, কিছুই করলো না, পারচেজ অফ ওটিসি ড্রাগস, মেডিসিন দোকান থেকে ওষুধ কিনে নিয়ে চলে এলো। নেক্সট হচ্ছে সিক হেলথ কেয়ার প্রোভাইডার্স হেল্প, মানে ডাক্তার দেখাতে গেল, যে ডাক্তার দেখাতে গেল উনি এন্টার্স দ্য নেক্সট স্টেজ। নেক্সট হচ্ছে স্টেজ 3, মেডিকেল কেয়ার কন্টেন্ট। কি বলেছে দেখো, সিক পিপল সিক অ্যাডভাইস অফ এ হেলথ কেয়ার প্রফেশনাল অন দেয়ার ওন ইনিশিয়েটিভ অর অ্যাট দ্য আর্জিং অফ ফ্যামিলি মেম্বার্স, দুভাবে হতে পারে, একটা হচ্ছে নিজেই ডাক্তার দেখাতে এলো আর একটা হচ্ছে ফ্যামিলি মেম্বাররা জোর করে নিয়ে এলো বলে বলে। When people seek professional advice, they ask for mainly 3 types of information. এবার আমরা যখন ডাক্তার দেখাতে যাই মেইনলি আমাদের তিনটে কোয়ারি থাকে। কি কি? 1 নম্বর হচ্ছে ভ্যালিডিটি অফ রিয়েল ইলনেস, যে আমি যে সিমটমসগুলো এক্সপিরিয়েন্স করছি এগুলো ভ্যালিড কিনা। 2 নম্বর হচ্ছে এক্সপ্লেনেশন অফ সিমটমস ইন আন্ডারস্ট্যান্ডেবল টার্মস, মানে আমার যে সিমটমসগুলো হচ্ছে এগুলো কেন হচ্ছে সেটা ডাক্তারি ভাষায় না বুঝিয়ে পেশেন্ট বুঝতে পারবে এরকম সহজ ভাষায় বোঝানো। 3 নম্বর হচ্ছে রিঅ্যাসুরেন্স দ্যাট দে উইল বি অল রাইট অর প্রেডিকশন অফ হোয়াট দ্য আউটকাম উইল বি, মানে লাস্ট আমাদের কি চাই যে এরপর আমার ট্রিটমেন্ট প্ল্যান কি হবে, আমি ঠিক হয়ে যাব তো, বা কি করতে হবে এরপরে আমাকে। তো এই 3টে কোয়ারি আমাদের থাকে যখন আমরা ডাক্তার দেখাতে যাই। এবার হেলথ কেয়ার প্রফেশনাল কি করবে, দ্য হেলথ প্রফেশনাল মে ডিটারমাইন দ্যাট দ্য ক্লায়েন্ট ডাজ নট হ্যাভ অ্যান ইলনেস অর অ্যান ইলনেস ইজ প্রেজেন্ট অ্যান্ড মে ইভেন বি লাইফ থ্রেটেনিং, মানে হেলথ প্রফেশনাল এবার ডিটারমাইন করবে সিমটমসগুলো দেখে যে আদৌ তার কোনো রোগ আছে কিনা বা থাকলে সেটা লাইফ থ্রেটেনিং কিনা, দিয়ে ডায়াগনোসিসটা প্রিপেয়ার করে সে পেশেন্টকে দেখালো। এবার পেশেন্টের কাছে আসলে পেশেন্ট কি করবে, দ্য ক্লায়েন্ট মে অ্যাকসেপ্ট অর ডিনাই দ্য ডায়াগনোসিস। এবার ধরো কয়েকদিন ধরে জ্বর, গা হাত পা ব্যথা নিয়ে তুমি ডাক্তার দেখাতে গেছো, ডাক্তার দেখে বললো যে আপনার মনে হচ্ছে ডেঙ্গু হতে পারে, তো এই টেস্টগুলো করাতে হবে, তাহলে আপনি টেস্টগুলো করিয়ে নিয়ে আবার আসবেন। এবার ব্যাস টেস্টের কথা শুনেই মাথায় বাজ পড়বে, তাহলে অনেকে কিন্তু ডিনাই করে দেবে ডায়াগনোসিস, দূর আমার ওসব কিছু হয়নি, দেখানোর দরকার নেই। যারা অ্যাকসেপ্ট করবে তারা কি করবে, প্রেসক্রাইব ট্রিটমেন্ট প্ল্যানটাকে ফলো করবে,
পরে টেস্টগুলো করিয়ে আবার ডাক্তারের কাছে আসবে, এসে ওষুধ খাবে। আর যারা অ্যাকসেপ্ট করবে না, ডায়াগনোসিস যারা অ্যাকসেপ্ট করবে না, তারা কি করবে, তারা একটা সেকেন্ড ওপিনিয়ন নিতে অন্য ডাক্তারের কাছে যেতে পারে, বা কোয়াসি প্র্যাকটিশনার্স হাতুড়ে ডাক্তারদের কাছে চলে যাবে, গিয়ে তাদের মন মতো একটা ডায়াগনোসিস তারা করে দেবে, হয়তো বলবে এই নাও অ্যান্টিবায়োটিক খেয়ে নাও, কিছুই হয়নি, তোমার জ্বর ঠিক হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। এবার দেখো এই জিনিসটাকেই আমি ছকে লিখেছি। ডায়াগনোসিস ইজ কনফার্মড বাই হেলথ কেয়ার টিম, প্রথমে কনফার্ম করা হলো। নেক্সট, ডায়াগনোসিস ইজ অ্যাকসেপ্টেড, যদি অ্যাকসেপ্ট করে তাহলে ফলোজ দ্য প্রেসক্রাইব ট্রিটমেন্ট প্ল্যান। আর যদি ডায়াগনোসিস নট অ্যাকসেপ্টেড তাহলে ও সেকেন্ড ওপিনিয়ন নিতে যাবে। বোঝা গেল এটা? স্টেজ 4-এ আসার আগে স্টেজ 3 বক্সটা তোমরা একটু খেয়াল করবে। যারা ডায়াগনোসিস অ্যাকসেপ্ট করে ট্রিটমেন্ট প্ল্যান ফলো করছে, সেই বক্সের নিচে আরেকটা বক্স অ্যাড করে দাও, এন্টার্স নেক্সট স্টেজ, স্টেজ 4। এটা কিন্তু আগের স্লাইডে অ্যাড করা হয়নি, তো তোমরা অ্যাড করে নিও, ঠিক আছে? এবার হচ্ছে নেক্সট স্টেজ, স্টেজ 4, ডিপেন্ডেন্ট ক্লায়েন্ট রোল। কি বলেছে? আফটার অ্যাকসেপ্টিং ইলনেস অ্যান্ড সিকিং ট্রিটমেন্ট দ্য ক্লায়েন্ট বিকামস ডিপেন্ডেন্ট অন প্রফেশনাল হেল্প। এবার ধরো হসপিটালে ভর্তি হতে হয়েছে, তাহলে তাকে প্রফেশনাল হেল্পের উপর ডিপেন্ডেন্ট হতে হলো। Based on their diagnosis, people often require assistance in carrying out ADLs. ADLs মানে activities of daily living, need emotional support and protection. এবার যার যার নিজস্ব ডায়াগনোসিসের উপর বেস করে তাদের ভ্যারিং ডিগ্রিজ অফ হেল্প লাগবে। এবার এই হেল্পটা অ্যাকসেপ্ট করতেই মানুষের সমস্যাটা মেনলি হয়। ধরো একজন অ্যাডাল্ট মানুষ, ধরো তুমি নিজের কথাই চিন্তা করো, একজন অ্যাডাল্ট মানুষকে ডায়াপার পরে ক্যাথেটার পরে সারাদিন শুয়ে থাকতে হচ্ছে হসপিটালের বেডে। তো এই ডিপেন্ডেন্সটা কি তোমার ভালো লাগবে? কিছুই করতে পারছো না, উঠে কোথাও যেতে পারছো না, তো এটা ভালো লাগবে না। এইটাই অ্যাকসেপ্ট করতে মেনলি প্রবলেমটা হয়। তবুও most people accept their dependence on the healthcare provider, although they retain varying degrees of control over their own lives. বেশিরভাগ পিপল এই ডিপেন্ডেন্সটা অ্যাকসেপ্ট করে নেয়, কিন্তু নিজের লাইফে যতটা কন্ট্রোল সে রাখতে পারে, মানে যতটা কাজ আমি নিজে করতে পারছি আমি করব, যেটুকু আমি পারছি না সেইটুকুর জন্য হেল্প নেব। আদার পিপল কি করে? আদার পিপল হ্যাভ মিনিমাল ডিপেন্ডেন্স নিড, এদের ডিপেন্ডেন্স নিডটাই কম থাকে, অ্যান্ড ডু এভরিথিং পসিবল টু রিটার্ন টু ইন্ডিপেন্ডেন্ট ফাংশনিং। এরা চেষ্টা করে যতটা আমি নিজে তাড়াতাড়ি করে ইন্ডিপেন্ডেন্ট ফাংশনিংয়ে আমি ফেরত যেতে পারি। A few may even try to maintain independence to the detriment of their recovery. এবার কয়েকজন আছে মানে এত পাকা যে ডিপেন্ডেন্সটা অ্যাকসেপ্টই করবে না, ঠিক আছে? তাতে যদি তাদের রিকভারিও ক্ষতিগ্রস্ত হয়, তাতে তাদের কিছু যায় আসে না। ধরো কারো পায়ে চোট লেগেছে, ডাক্তার থেকে বারণ করেছে হাঁটাচলা করতে, কিন্তু সে বেড প্যান ইউজ করবে না বা ডায়াপার পরবে না বলে সে চললো, নিজেই হাঁটা লাগালো ছুটে বাথরুমের দিকে, তাহলে কি হবে? তার পায়ের উনটা আরো ড্যামেজ হবে, তাহলে তার রিকভারি যদি ক্ষতিগ্রস্ত হয় হোক, সে ইন্ডিপেন্ডেন্স ছাড়বে না। আচ্ছা, এবার ছকটা দেখো। ডিফিকাল্টি ইন অ্যাকসেপ্টেন্স অফ ইন্ডিপেন্ডেন্স, ল্যাক অফ ইন্ডিপেন্ডেন্স ইজ ট্রাভেলিং। এই ট্রাভেল থেকে মেনলি দুদিকে যায় মানুষ। অ্যাকসেপ্ট ডিপেন্ডেন্স হোয়াইল রিটেনিং সাম কন্ট্রোল, তারা নেক্সট স্টেজে এন্টার করবে। আর যারা ডিনাই করে, ট্রাই টু মেনটেন ইন্ডিপেন্ডেন্স অ্যাট দ্য ডেট্রিমেন্ট অফ দেয়ার রিকভারি, তারা রিকভারি হলো কি না হলো সেটা না দেখে ওই ইন্ডিপেন্ডেন্স মেনটেন করতে থাকবে। লাস্ট স্টেজ, স্টেজ 5, রিকভারি অ্যান্ড রিহ্যাবিলিটেশন। কি বলছে দেখো? রিকভারি অ্যান্ড রিহ্যাবিলিটেশন মাইট বিগিন ইন দ্য হসপিটাল, হসপিটালে শুরু হয়ে, অ্যান্ড কনক্লুড অ্যাট হোম, বাড়িতে শেষ হতে পারে, অর মে বি টোটালি কনক্লুডেড অ্যাট এ রিহ্যাবিলিটেশন সেন্টার। হসপিটাল থেকে যাদের ধরো ক্রনিক ইলনেস আছে, কোনো রিহ্যাবিলিটেশন সেন্টারে রেফার করলো, সেখানে গিয়ে শেষ হতে পারে, অর অ্যাট হোম। রিকভারি ভ্যারিজ ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ ইলনেস। বললাম যাদের অ্যাকিউট ইলনেস আছে তাদের রিকভারি আলাদা, আর ক্রনিক ইলনেসের আলাদা। তাহলে পেশেন্ট উইথ অ্যাকিউট ইলনেস গিভস আপ দ্য ডিপেন্ডেন্ট রোল, তারা ডিপেন্ডেন্ট রোলটাকে এবার ছেড়ে দেয় এবং তাদের যে নর্মাল লাইফের অ্যাক্টিভিটি সেটাতে রিজিউম করে যায়, রিজিউমস নর্মাল অ্যাক্টিভিটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। ইফ দ্য কেয়ার প্ল্যান ইনক্লুডস হেলথ এডুকেশন। এবার এখানে একটা জিনিস তুমি দেখো, যাদের অ্যাকিউট ইলনেসে টোটাল রিকভারি হয়ে যাচ্ছে, তাদের কেয়ার প্ল্যানে তুমি যদি হেলথ এডুকেশনটাও অ্যাড করো, যেমন ধরো বিশেষ লাইফস্টাইল মডিফিকেশন, রোজ এক্সারসাইজ করা, বেশি করে জল খাওয়া, নর্মাল যেগুলো ব্যালেন্স ডায়েট মেনটেন করা, এগুলো যদি তুমি পেশেন্টকে ভালো করে বোঝাতে পারো, তাহলে ও রোগের আগে যে লাইফস্টাইল মেনটেন করছিল তার থেকে কিন্তু এখন হায়ার লেভেলে চলে যাবে। তাহলে দ্য পারসন মে রিটার্ন টু হেলথ অ্যাট এ হায়ার লেভেল অফ ফাংশনিং ইন কম্প্যারিজন টু বিফোর দ্য ইলনেস। আগে যেরকম লাইফস্টাইল মেনটেন করতো তার থেকে এখন আরো বেটার থাকবে। পেশেন্ট উইথ ক্রনিক ইলনেস অ্যাডজাস্ট দেয়ার লাইফস্টাইল টু এ প্রলংড রিডাকশন অফ হেলথ অ্যান্ড ফাংশনিং। যাদের ক্রনিক ইলনেস তাদের অবশ্যই হেলথ অ্যান্ড ফাংশনিং এর একটু রিডাকশন হয়ে যাচ্ছে, তো তাদের সেটার সাথে অ্যাডজাস্ট করে মানিয়ে চলতে হবে। যেমন যাদের সুগার ধরা পড়েছে, তারা কি করবে? তারা রোজ সুগার চেক করা, ঠিকমতো ওষুধ নেওয়া, ঠিকমতো খাওয়া দাওয়া করা, এগুলো মেনটেন করতে হবে তাদেরকে। এবার ছকটা দেখো, ছকেও একই জিনিস লিখেছি।
Recovery varies depending on the illness, acute illness or chronic illness. Acute illness gives up the dependent role and resumes normal activities, আর chronic illness adjusts their lifestyle. তো এই পর্যন্তই ছিল আমাদের আজকের টপিক ইলনেস অ্যান্ড ইলনেস বিহেভিয়ার। তোমাদের কিছু ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি টোটাল এই ইউনিটের তোমাদের সমস্ত ডাউটগুলো নিয়ে চেষ্টা করব একটা ডাউট ক্লিয়ারিং সেশনের ভিডিও করে দেওয়ার। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আজকের মতো টাটা।